বাংলাদেশ গঠনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আর আজকে আপনারা অনেকগুলো কনসার্ন আপনারা এনেছেন, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন, যে বিষয়গুলো হচ্ছে প্রশাসনিক জটিলতা এবং হচ্ছে প্রশাসনিক বৈষম্য, যে সম্পদ বিভাজনের মধ্যে সম্পদ আপনাদের মধ্যে যেই ভাগ করে দেওয়া হয় আমাদের সমাজে, সেক্ষেত্রে দেখা গিয়েছে সনাতন ধর্মের আনুপাতিক যে ব্যবধানটি সেই ব্যবধানটি অনেক বেশি দৃশ্যমান, এবং আনুপাতিক ব্যবধানটি কমিয়ে আনা উচিত। অর্থাৎ 47,000 সনাতন ধর্মের মানুষের জন্য যে পরিমাণ সরকারি সুবিধা হওয়া উচিত সেগুলো হচ্ছে না। সুতরাং এই যে একটা ব্যবধান তৈরি হয়েছে, এই ব্যবধানটাকে কিভাবে কমিয়ে আনা যায় সেটা নিয়ে এখন আমাদের একটা মিটিং রয়েছে আমাদের প্রশাসনের সাথে। 6টার দিকে মিটিংটা হওয়ার কথা ছিল, ইতিমধ্যে দেরি হয়ে গিয়েছে। আমরা সেখানে আজকে যে কনসার্নগুলো এসেছে সেটি নিয়েও কথা বলবো, এবং হচ্ছে জেলা পরিষদ আমাদের যিনি ডিসি মহোদয় আছেন ওনাকে জানাবো, এবং আপনাদের যেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যিনি সভাপতি সেক্রেটারি আছেন তার সাথে আমার বেশ হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, এবং আপনাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে আমাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। আপনাদের এই সমস্যাগুলোকে কিভাবে ফেসিলিটেট করা যায়, কিভাবে আরও বেশি সহজ করা যায়, সেই জায়গাতে আমি অবশ্যই চেষ্টা করব। দ্বিতীয় একটি বিষয় হচ্ছে অতীতের বিভিন্ন সময় বিভিন্ন নেতৃবৃন্দের সময় আমরা দেখেছি, আমি দেবিদ্বারে বিশেষ করে 2009 পরবর্তী সময়টা আমি দেখেছি। আমার অভিজ্ঞতা তখন আমার বুঝ জ্ঞান সম্পন্ন মানুষ তখন, এর পূর্বে ওইটা হচ্ছে ওইভাবে আমি হচ্ছে বুঝ জ্ঞান সম্পন্ন না। 2009 পরবর্তী সময় আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে আপনার যে সরকারি যে সুযোগ সুবিধাগুলো আসে, যেহেতু আমাদের নির্বাচন ব্যবস্থাটা অনেকটা ছিল অর্থকেন্দ্রিক, অর্থাৎ আমি নির্বাচিত হতে হলে আগে অনেক অর্থ খরচ করতে হয়। শোনা যায় আমাদের অতীতের যিনি এমপি ছিলেন উনি 100 কোটি টাকার উপরে খরচ করেছেন। তো নিশ্চয়ই একটা মানুষ যখন 100 কোটি টাকা খরচ করে নির্বাচিত হবে, উনি যখন নির্বাচিত হবে তখন ওনার এই অর্থটাকে আবার হচ্ছে এই সরকারি কাজ থেকে আগে আবার হচ্ছে কালেক্ট করতে হবে, তারপর হচ্ছে জনগণের জন্য কাজ করবে। আবার এই জনগণের জন্য কাজ করতে গিয়ে সেক্ষেত্রে যেটা হয়, সরকার থেকে যে 100 টাকা বরাদ্দ দেওয়া হয় সেটা তার নেতাকর্মীকে আবার দিতে হয়, এর মধ্যে কিছু অংশ নেতাকর্মীর পরে এটা আবার বিভিন্ন জায়গায় ভাগ হয়, এরপরে জনগণের কাছে দেখা যায় 40% 45% পৌঁছায়। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার বা এই যে আপনারা দেখছেন তরুণ প্রজন্ম বারবার বলছিল যে শিক্ষার্থীদের নেতৃত্বে আপনারা শিক্ষার্থীরা কখনো অর্থমূল্যে কিনতে পারবেন না, কারণ তাদের যে জাগতিক যেই লোভ বা জাগতিক যে চাহিদা, একটা শিক্ষার্থী, একটা ছাত্র বা তরুণ প্রজন্ম এইসব জাগতিক চাহিদার ঊর্ধ্বে। কারণ তখন এই বয়সের একটা মানুষের তখন এই জাগতিক চাহিদা, পারিবারিক বাধ্যবাধকতা, সামাজিক বাস্তবতা, এই বিষয়গুলিকে তেমন একটা বোঝার সুযোগ থাকে না, বরং তার মধ্যে তীব্র দেশের প্রতি ভালোবাসা, জনগণের প্রতি যে দায়বদ্ধতা এবং সমাজের প্রতি যে দায়িত্বশীলতা, এই বিষয়গুলো কাজ করে। এই জন্য আপনি দেখবেন যে একটা যদি কখনো রক্তের প্রয়োজন হয়, দেখবেন একটা 18-20 বছরের বয়সের একটা ছেলে ধরে চলে যায়, সে চিন্তাও করে না রক্ত দেওয়ার পরে তার হচ্ছে কোনো প্রবলেম হতে পারে, সে আবার কিছুদিন ভালো খাবার খাইতে হবে, এটা হয়তো তার বাসার মধ্যে এইটার সরবরাহটা নাই, এটা চিন্তা না করে সে হচ্ছে ওই যে একটা উদ্দীপনা, ওই যে একটা উৎসাহ, ওই যে মানুষের প্রতি একটা অকৃত্রিম দায়বদ্ধতা, সেই জায়গা থেকে কিন্তু ছুটে যায়। আজকে এই যে তরুণ প্রজন্মের নেতৃত্বে যে আন্দোলনটি হয়েছে, এই আন্দোলনটির আপনি দেখতে যান সেখানেও কিন্তু অনেক বেশি আমাদের সাথে দর কষাকষি হয়েছে, টাকা পয়সা দিয়ে আমাদের কিনতে যাওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু এই তরুণ প্রজন্মকে, এটা শুধু এই তরুণ প্রজন্ম না, সব সময় প্রত্যেকটা যুগের তরুণ প্রজন্মকে কখনো অর্থমূল্যে কিনা যায় না। তরুণ প্রজন্মকে তার মস্তিষ্ককে কখনো নিয়ন্ত্রণ করা যায় না, তার মেরুদণ্ডকে কখনো নিয়ন্ত্রণ করা যায় না, তার জিহ্বাকে কখনো সংযত করা যায় না। তাকে আপনি দেখবেন যে প্রচলিত যেই নিয়ম আছে, সবসময় নিয়মের বিরুদ্ধেই তরুণ প্রজন্মরা হচ্ছে প্রথম তার প্রতিবাদী কণ্ঠস্বর সবসময় তুলে ধরে। সেই জায়গা থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার, এই যে আজকে বললাম আমি ওনাকে 4-5 লাখ টাকার যে বাজেট, এটা আমি ম্যানেজ করে দেব, এটা ম্যানেজ করে এই কারণে দিতে পারবো কারণ এই প্রকল্পগুলো থেকে আমি যখন এটাকে পোস্ট করব বা আমি যখন অ্যাডমিনিস্ট্রেশনের কাছে অ্যাড্রেস করব, সরাসরি অ্যাডমিনিস্ট্রেশন থেকে ওনার কাছে যাবে, মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী নেই। সিম্পল। মাঝখানে এটা থেকে পার্সেন্টেজ খাবে, এটা থেকে আমার নেতা কর্মীকে দিতে হবে, আবার এখানে আমার নির্বাচনে আগামী বছর নির্বাচন করবো, সেখান থেকে আমার টাকাটা কিছু রাখতে হবে। ওই ধরনের এখানে কোনো ধরনের এই যে লেজুর ভিত্তিক বা আমলাতান্ত্রিক কোনো ধরনের দৌরাত্ম্য নেই। সেই জন্য সরকারের যথেষ্ট পরিমাণ বরাদ্দ রয়েছে।
আমি বিভিন্ন কাজে এখন যখন দেখি সরকারের জনগণের জন্য যথেষ্ট পরিমাণ বরাদ্দ রয়েছে, কিন্তু আমাদের যারা জনপ্রতিনিধি পূর্বে ছিল তারা জনগণের প্রতি দায়বদ্ধ না থেকে তারা দায়বদ্ধ ছিল ক্ষমতার প্রতি। এজন্য তারা জানতো যে আগামী বছর নির্বাচন আমাকে তো নমিনেশন এবং ভোট জনগণ থেকে আমার নিতে হবে না, আমাকে নিতে হবে হয় ধানমন্ডি 32 থেকে, না হয় আমার হচ্ছে পার্টি অফিস থেকে। সুতরাং আমাকে পার্টি অফিসকে খুশি রাখতে হবে, জনগণ পাইছে কি পাইছে না সেটা আমাদের দেখার বিষয় না। তো সুতরাং আমাদের যখন আপনি মানুষ একটা জনপ্রতিনিধি মানুষের প্রতি দায়বদ্ধ হবে, সে সবসময় জনগণের প্রতি বা তার এলাকার মানুষের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করবে, হলেও সে সবসময় মানুষের কাছে ফিরে আসবে। কারণ দিন শেষে এই মানুষ যদি তার পাশে থাকে তাহলে সে নেতা, আর মানুষ যদি না থাকে তাহলে সে কেউ না। কিন্তু আমরা দেখেছি আমাদের অতীতে অনেক নেতা ছিল জনগণ বিবর্জিত, জনগণবিহীন নেতাও কিন্তু হয়েছে শুধুমাত্র টাকা দিয়ে। কিন্তু আমরা চাই টাকা থাকবে না, কিন্তু জনগণকে সাথে নিয়ে নেতৃত্ব আসবে, এবং এই নেতৃত্ব স্বচ্ছতার মধ্য দিয়ে, দায়িত্বশীলতার মধ্য দিয়ে, জবাবদিহিতার মধ্য দিয়ে এবং দেশের প্রতি দায়বদ্ধতার মধ্য দিয়ে আমাদের যেই দেশ এবং সর্বশেষ একদম ক্ষুদ্রার্থে আমাদের দেবিদ্বারের সার্বিক কল্যাণ অবশ্যই নিশ্চিত করবে, যেখানে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রত্যেকটা মানুষ নাগরিক হয়ে উঠবে এবং নাগরিকের সকল সুযোগ সুবিধা সে ধর্ম পরিচয়ের ঊর্ধ্বে উঠে সেটি পাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের পরামর্শ এবং আপনাদের সাথে আমাদের এই যে পথ চলা, আমরা অনেক বেশি আমরা ছোট মানুষ, আমাদের হচ্ছে আপনাদের অনেকের নাতির বয়সের, আমি অনেকের সন্তানের বয়সী, তো আমরা চলছি, পথ চলছি, আমরা দেখছি, আমরা ভুল করছি, আমরা ঠেকছি এবং শিখছি। আমাদের যেখানে আমাদের ভুল হচ্ছে আমরা ভুলটাকে স্বীকার করছি, এবং আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন যে এটা হচ্ছে ভুল, এই পথটা ঠিক না। আমরা যদি মনে করি এটা ভুল, তখনই আমরা সংশোধন করে নেব। গোড়ামি দেখিয়ে নিজের ইগোকে প্রাধান্য দিয়ে ভুলকে আমরা ঠিক মনে করে কখনো ওই জায়গার মধ্যে আমরা স্থির থাকবো না। যখনই আমার কাছে মনে হবে আমি ভুল করেছি, আপনাদের পরামর্শক্রমে সেই ভুলকে সংশোধন করে আমরা সঠিকের পথে যাব। আপনারা ভালো থাকবেন।